প্রথমবারের মতো পালিত হচ্ছে শহীদ সেনা দিবস। বনানী কবরস্থানে শ্রদ্ধা, দেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোচন করার দাবি। জামায়াতের আজহারুলের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে রিভিউ শুনানি, রিট আপিলের অনুমতি পাবেন কিনা আদেশ কাল। বর্ষিয়ান রাজনীতিবিদ আব্দুল্লাহ আল নোমানের মৃত্যুতে বিএনপির শোক। ঢাকায় 3 দফা জানাজা শেষে নেওয়া হবে চট্টগ্রামে। যৌথ অভিযানেও থামছে না ডেভিলরা। অপরাধীদের হটস্পট চিহ্নিত না করে আগের কৌশলে দমনের চেষ্টা পুলিশের। স্বাগত। এখন ঢাকায় পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাসওয়ান নাফি। দেশে প্রথমবারের মতো পালিত হচ্ছে শহীদ সেনা দিবস। সকালে বনানীর সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনা কর্মকর্তাদের প্রতি প্রধান উপদেষ্টার পক্ষে ও 3 বাহিনীর প্রধান শ্রদ্ধা জানান। শহীদ সেনা পরিবারের সদস্য ও রাজনৈতিক দলের নেতারাও শ্রদ্ধা জানিয়ে নৃশংস এই হত্যাকাণ্ডের সঠিক বিচার দাবি করেন। আর স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে এই হত্যাকাণ্ডের বিচার করা হবে। আরও জানাচ্ছেন নাইম আবির। আরেকটি 25 ফেব্রুয়ারি, 16 বছর আগের এই দিনেই ঘটেছিল স্বাধীন বাংলাদেশের ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড। একসাথে 57 সেনা অফিসার নিহতের ঘটনাও পৃথিবীতে বিরল। এতদিন নামমাত্র এই দিনটি পালন হলেও এবারের বাস্তবতা ভিন্ন। জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করায় দিনটি নিয়ে সবার বাড়তি আগ্রহ ছিল। বনানী সামরিক কবরস্থানে সকাল 9টায় হাজির হন স্বরাষ্ট্র উপদেষ্টা ও 3 বাহিনীর প্রধান। শুরুতে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষে শ্রদ্ধা জানান তাদের সামরিক সচিবরা। এরপর একে একে স্বরাষ্ট্র উপদেষ্টা, 3 বাহিনীর প্রধান, বিজিবির মহাপরিচালক ও শহীদ সেনা পরিবারের সদস্যরা শ্রদ্ধা জানান। এ সময় শহীদদের সম্মানে 1 মিনিটের নীরবতা পালন করা হয়। আনুষ্ঠানিকতা শেষ হলে সেনা পরিবারের সদস্যরা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকেন সমাধির সামনে। কেউ কেউ করেন মোনাজাত, কারো চোখের কোণে জল। আবেগঘন পরিবেশ তৈরি হয় বনানী সামরিক কবরস্থান ঘিরে। সেখান থেকেই দাবি তোলেন পিলখানা হত্যাকাণ্ডের বিচারের। আমাদের শহীদ সেনা দিবস ঘোষণা করা হয়েছে, এখন আমরা সবাই বিচার চাই। এর পিছনে যে ইন্ধনদাতা আছে তারা যেন বের হয়ে আসে, আমরা এটা চাচ্ছি। এরপর শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। 25 ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস ঘোষণা করায় সরকারকে ধন্যবাদ জানান তারা। বলেন, দেশের নিরাপত্তা ব্যবস্থায় আঘাত হানাই ছিল পিলখানা হত্যাকাণ্ডের উদ্দেশ্য। এই হত্যাকাণ্ডের সঙ্গে দেশি ও বিদেশি ষড়যন্ত্রের তদন্তের আহ্বান তাদের। এটা আমাদের জাতির জন্য একটা কলঙ্কজনক ঘটনা। আজকে এই দীর্ঘ বছর পরে, আজকে প্রায় 16 বছর পরে আমরা আজকে সবাই ঐক্যবদ্ধ হয়েছি। দেশের রাজনীতির একটা বিশাল পরিবর্তন হয়েছে এবং আমরা এই প্রত্যাশা করব যে তাদের এই আত্মত্যাগ যেন কখনো বিফলে না যায়। আমরা যেন সত্যিকার অর্থেই একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে আমরা যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারি। আর স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনের ভিত্তিতেই নারকীয় এই হত্যাকাণ্ডের বিচার করা হবে। চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি। 2টা মেইন দাবি ছিল, একটা হলো বিচারের দাবি আর একটা হলো এই শহীদ সেনা দিবস ঘোষণা করা। তো আমরা কিন্তু শহীদ সেনা দিবস ঘোষণা করেছি এবং আজকে এই শহীদ সেনা দিবস হিসাবেই কিন্তু পালন করা হচ্ছে। আর আরেকটা দাবি ছিল যে বিচার, ওই জন্য কিন্তু আমরা কমিশন করে দিয়েছি। তাদের 3 মাস সময় দেওয়া হয়েছে। তাদের রিপোর্টের বেসিসে আমরা যারা যারা দোষী সাব্যস্ত হবে তাদের বিচারে আনতে নেওয়া হবে। পিলখানা হত্যাকাণ্ডের আজ 16 বছর। এর আগের 15 বছরের থেকে আজকের এই দিনটি বিশেষ। শহীদ সেনা পরিবারের সদস্যরা খুশি আজকের এই দিনটিকে ঘোষণা করা হয়েছে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে। তবে তাদের দাবি, যত দ্রুত সম্ভব এই ঘটনার সাথে জড়িত সকল ষড়যন্ত্র জনসম্মুখে প্রকাশ করা হোক। নাইম আবির, এখন ঢাকা।
16 বছরে উদ্ঘাটন হয়নি পিলখানা হত্যাকাণ্ডের স্বরূপ। এটি শুধুমাত্র একটি বিদ্রোহ নাকি ষড়যন্ত্র তা নিয়ে বিতর্ক চলছে। বিচার ও তদন্ত প্রক্রিয়ায় ঘটেছে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা। 5 আগস্টের গণঅভ্যুত্থানের পর শহীদ সেনা পরিবারগুলোর দাবি, এই ঘটনার পেছনে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র উন্মোচনের। এমন বাস্তবতায় সরকার গঠিত স্বাধীন তদন্ত কমিশনের ভূমিকা কি হবে, কিংবা এসব উদ্যোগ বিচারে কিভাবে প্রভাব ফেলবে, সে উত্তর খুঁজেছেন রিপোর্টার আজহার লিমন। ছবি তুলেছেন রাসেল আহমেদ। জামিনে মুক্তি পাবার আগেই জীবন থেকেই মুক্তি মিলেছে সাবেক বিডিআর হাবিলদার এনামুল হকের। এই ঘুণে ধরা আসবাব, ধুলি পড়া ফ্রেম আর নির্জন দাঁড়িয়ে থাকাই ঘরটি সাক্ষী 4 কন্যার একটি পরিবারের ক্রমে নিঃশেষ হয়ে যাবার গল্পের। পিলখানা হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি বিডিআর হাবিলদার এনামুল হকের 10 বছরের সাজাভোগ শেষ হয় 6 বছর আগে 2019 সালে। যখন বাবা চাকরির থেকে বাহির থেকে বাড়িতে আসতো তখন বৃষ্টিমুখর দুপুরে যেদিন আমরা ঘাটাইলের মধ্যকন্যা কোলাইতলা গ্রামে তার বাড়িতে পৌঁছাই, সেদিন কারা অন্তরীণ অবস্থায় বিডিআর হাবিলদার এনামুলের মৃত্যুর 13 দিন অতিবাহিত। তার বড় মেয়ে মিনা আমাদের বলছিলেন, 5 আগস্টের গণঅভ্যুত্থানের পরে যখন গেল মাস থেকে বিডিআর সদস্যরা জামিনে মুক্তি পেতে শুরু করলেন, তখন তার বাবার মুক্তি নিয়ে কতটা আশা করেছিলেন তারা। মনে মনে ভাবতাম যত অসুস্থই থাক আমি বাবার নিয়ে বাড়িতে এসে পড়বো। যদি এই যে 10 তারিখ জামিনের ডেট ছিল, আমরা খুব আশায় ছিলাম যে স্যার হইলে আমি বাবার নিয়ে বাড়িতে যাবো গা, সুস্থ হোক বা না হোক। এবং পিলখানা হত্যাকাণ্ডের মতো একটি নৃশংস ঘটনা কত দিক দিয়ে, কত পরিবারের কত দুঃখের কারণ, তার একটা উদাহরণ প্রয়াত এনামুলের পুরো পরিবারটি। 16 বছর আগে যখন এনামুল শেষবারের মতো এই বাড়ির উঠোন ছাড়ছিলেন, তখন তার ছোট মেয়ে এই রাজিয়ার বয়স ছিল 7 বছর। ছোট থাকতে যখন আসতো তখন পাশে নিয়ে বসায় খাওয়াইতো, আর যখন সে সিলিন্ডার করলো তখন পাশে নিয়ে জ্বরে ধরছিল, এইটুকুই। যখন বুঝমান হয়েছি আমার মাও অসুস্থ ছিল, সেরকমভাবে কোনোই পাইনি। মূলত 2009 সালের 25 থেকে 26 ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দপ্তরের অভ্যন্তরে 57 সেনা অফিসার সহ 74 জনকে হত্যাযজ্ঞের ওই ঘটনায় 28 ফেব্রুয়ারি একই সঙ্গে 2টি মামলা হয়। একটি হত্যা মামলা আর একটি বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা। 2 মামলার আসামির সংখ্যায় 800 এর বেশি এবং 2টি মামলার কার্যক্রমে বিশেষ আদালতে একই সঙ্গে শুরু হয়। এর মধ্যে হত্যা মামলার বিচার কাজ 2013 সালে শেষ হয়ে এখন আপিল বিভাগে আছে। এই মামলায় যারা সাজা পেয়েছেন তাদের অনেকেরই সাজার মেয়াদ শেষ, কিন্তু মুক্তি পাননি। কারণ 2 মামলার আরেকটির বিচার কাজ আটকে থাকে অজানা কারণে। ফলে জামিন তো দূরে থাক, যারা প্রথম মামলার সাজা শেষ করেছেন কিংবা বেকসুর খালাস পেয়েছেন, তারাও এতদিন জেল থেকে বের হতে পারেননি। ট্রায়াল বন্ধ ছিল, সেটা আবার হয়েছে। মানবাধিকার নিয়ে কাজ করা এই আইন বিশেষজ্ঞের কাছে প্রশ্ন করেছিলাম, আইনের দৃষ্টিতে এটি কেমন দৃষ্টান্ত? ঘটনার সাথে সম্পৃক্ত না অনেকেরই ফাঁসির অর্ডার হয়েছে, অনেকের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, এবং এত পাইকারি হারে আসলে ফাঁসির আদেশ মানে অন্য কোনো মামলাতে আসলে বাংলাদেশের ইতিহাসে খুবই বিরল। 10 বছর যাবৎ কিন্তু কন্ডেম সেলও আছেন অনেকে। এগুলো তো চরম মানবাধিকারের লঙ্ঘন। শুরু থেকেই 17 বছর আগের নৃশংস হত্যাকাণ্ডের বিচার এবং তদন্ত প্রক্রিয়া নিয়ে বিতর্ক ছিল নানা ধরনের গুজব এবং ষড়যন্ত্র তত্ত্ব। 5 আগস্টের গণঅভ্যুত্থানের পর দীর্ঘ জেল জীবন শেষ করে যখন ওই ঘটনায় অভিযুক্ত বিডিআর সদস্যরা জামিনে মুক্তি পেতে শুরু করলো, তখন আবার এ নিয়ে প্রশ্ন তুলছে ওই ঘটনায় হত্যাকাণ্ডের শিকার সেনা সদস্যদের পরিবারগুলো। বিশেষ করে ভুক্তভোগী পরিবারের উদ্বেগ ঢালাও জামিন নিয়ে। 25 ফেব্রুয়ারির পিলখানা হত্যাকাণ্ড থেকে বেঁচে ফেরা তৎকালীন বিডিআরের ঢাকা সেক্টর কমান্ডার শহীদ কর্নেল মুজিবুল হকের সহধর্মিনী সেদিনের দুঃসহ স্মৃতির বর্ণনা করে বলছিলেন, সবাই নির্দোষ দাবি করলে সেদিনের ঘটনায় তাহলে সেনা কর্মকর্তাদের নৃশংসভাবে হত্যা করল কারা? কখনো সার্ভ করছো না, কেন মারলো? বলে বন্দুক পাইছি তো, মারতে ভালো লাগছে। তো এরকম কেসও তো আছে, তো তাদেরকে শাস্তি হবে না? এই জন্য যারা মদতদাতা তাদেরও বের করতে হবে, অবশ্যই বের করতে হবে। এটা আমরা প্রথম থেকে বলে আসছি। আমরা জানতে চাই কারা ছিল, কি কারণে তাদেরকে হত্যা করা হলো।
ভুক্তভোগী সেনা পরিবারের সদস্যদেরও বিচারের দীর্ঘসূত্রিতা নিয়ে অসন্তোষ আছে এবং ঘটনার মূল কুশীলব কারা এবং অতীতের যে তদন্ত তা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। বলা হচ্ছে দেশি বিদেশি ষড়যন্ত্রের কথা। ফলে সরকার নতুন করে তদন্ত কমিটি গঠন করেছে, কিন্তু বিচার প্রক্রিয়া এতদূর এগোনোর পর এখন নতুন তদন্তে যদি ভিন্ন ফল আসে তাহলে এর সমাধান কি হবে? কিন্তু একটা ট্রায়াল তো কমপ্লিট হয়েছে, আর ধরেন বিস্ফোরকের মামলার ট্রায়াল এখনো পর্যন্ত চলছে। সেক্ষেত্রে আপনার এটাতে এক ধরনের বিচারের ক্ষেত্রে অ্যানোমালি তৈরি হওয়ার, এক ধরনের বৈসাদৃশ্য তৈরি হওয়ার কিন্তু সুযোগ আছে। আমার মতে ফ্রেশ মামলা হয়ে সেটা পাশাপাশি চলাটাই শ্রেয়। বিশ্লেষকরা বলছেন, গণঅভ্যুত্থানের মুখে পতন হওয়া কর্তৃত্ববাদী সরকারের হস্তক্ষেপের কারণেই পিলখানা হত্যাকাণ্ডের মতো স্পর্শকাতর ঘটনার পেছনে আসলে কি ছিল তা নিয়ে বিতর্ক রয়ে গেছে দীর্ঘ ১.৫ দশক পরেও, যার কারণে চরমভাবে ভুক্তভোগী এই মামলার বাদী বিবাদী দুই পক্ষ কিংবা পরিবারগুলো। এখন যখন দুই পক্ষই সব ধরনের রাজনৈতিক বিবেচনার বাইরে গিয়ে ন্যায় বিচার প্রত্যাশা করছে, তখন তা কতটুকু প্রতিষ্ঠা হবে তা নির্ভর করছে স্বাধীন কমিশন কতটা এর স্বরূপ উদ্ঘাটন করতে পারে তার উপর। আজহার লিমন, এখন, ঢাকা। 2009 সালে পিলখানায় সেনাবাহিনীর 57 জন চৌকুশ ও দেশপ্রেমিক সেনা অফিসার নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়। 3টি স্মরণে রাওয়ার আয়োজনে শোকসভা ও দোয়া অনুষ্ঠানে কথা বলছেন সেনার প্রধান। যুক্ত হচ্ছে সেখানে। লাভবান হবেন, কোনো ক্ষতি হবে না দেশের। আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই, আমার একটাই আকাঙ্ক্ষা, দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা। I had enough. Was last 7-8 months I had enough. আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসব। আরেকটা জরুরি বিষয় যেটা আমি ভাবলাম যে আপনাদের সাথে আমি শেয়ার করি। দেশের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের পিছনে কিছু কারণ আছে। প্রথম কারণটা হচ্ছে যে আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত, একজন আরেকজনের বিরুদ্ধে বিষোদ্গারে ব্যস্ত। এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য। যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি, তারা খুব ভালোভাবেই জানে যে এই সময়ে যদি এই সমস্ত অপরাধ করা যায় তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। সেই কারণে এই অপরাধগুলো হচ্ছে। আমরা যদি সংগঠিত থাকি, একত্রিত থাকি, তাহলে অবশ্যই এটা সম্মিলিতভাবে মোকাবেলা করা সম্ভব হবে। পুলিশ, র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই এগুলো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছে অতীতে। খারাপ কাজের সাথে অসংখ্য ভালো কাজ করেছে। আজকে যে দেশের স্থিতিশীলতা, দেশটাকে যে এত বছর স্থিতিশীল রাখা হয়েছে, এটার কারণ হচ্ছে এই সশস্ত্র বাহিনীর বহু সেনা সদস্য, সিভিলিয়ান সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে, অসামরিক, সামরিক সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে এফেক্টিভ রেখেছে। সেই জন্য আজকে সুন্দর, এতদিন ধরে আমরা একটা সুন্দর পরিবেশ পেয়েছি। এর মধ্যে যারা কাজ করেছে, যদি অপরাধ করে থাকে সেটা শাস্তি হবে, অবশ্যই শাস্তি হতে হবে, না হলে এই জিনিস আবার ঘটবে। আমরা সেটাকে বন্ধ করতে চাই চিরতরে, কিন্তু তার আগে মনে রাখতে হবে আমরা এমনভাবে কাজটা করব এই সমস্ত অর্গানাইজেশনগুলো যেন আন্ডারমাইন না হয়। আজকে পুলিশ সদস্য কাজ করছে না, একটা বিশাল বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা, অনেকে জেলে। র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই প্যানিকড। বিভিন্ন দোষারোপ, গুম, খুন ইত্যাদি তদন্ত চলছে। অবশ্যই তদন্ত হবে, দোষীদের বিচারের আওতায় আনতে হবে। এমনভাবে কাজটা করতে হবে যেন এই অর্গানাইজেশনগুলো আন্ডারমাইন না হয়। এই অর্গানাইজেশনগুলোকে যদি আন্ডারমাইন করে আপনারা মনে করেন যে দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে, সবাই শান্তিতে থাকবেন,
এটা হবে না, সেটা সম্ভব না। আমি আপনাদের পরিষ্কার করে বলে দিচ্ছি, এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব খালি সেনাবাহিনীর না। 2 লক্ষ পুলিশ আছে, বিজিবি আছে, র্যাব আছে, আনসার ভিডিপি আছে, আমার আছে হচ্ছে 30,000 সৈন্য। এদেরকে আমি এই যে একটা বিরাট ভয়েড, আমি এই 30,000 সৈন্য দিয়ে আমি কিভাবে এটা পূরণ করব? 30,000 থাকে, আবার 30,000 চলে যায় ক্যান্টনমেন্টে, আরো 30,000 আসে। এটা দিয়ে আমরা দিন রাত আমরা চেষ্টা করে যাচ্ছি। এখানে যে সমস্ত উচ্ছৃঙ্খল কাজ হয়েছে সেটা আমাদের নিজস্ব তৈরি, এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার, আমরা নিজস্ব এইগুলো তৈরি করেছি। এই বিপরীতমুখী কাজ করলে এসে কখনো শান্তি শৃঙ্খলা আসবে না, এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে। তদন্ত কমিশন হচ্ছে, আবার আরেকটা আমাদের সর্বদা আমরা চেষ্টা করব তদন্ত কমিশনকে সহায়তা করতে। এ ধরনের সাহায্য সহযোগিতার প্রয়োজন হয় আমরা করব। রাওয়ার আয়োজনে শোকসভায় কথা বলছিলেন সেনাপ্রধান, আমরা তখন যুক্ত ছিলাম সেখানে। জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে রিভিউ শুনানি আজকের মতো শেষ হয়েছে। আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, শুনানি তো আজকের মতো শেষ, লিফট টু আপিলের অনুমতি পাবেন কিনা সে বিষয়ে আদেশকাল, সব মিলে বিস্তারিত জানাবেন। জামায়াত নেতা এটিএম আজহারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল, সেই রায় বহাল রেখেছিল আপিল বিভাগ। সেই আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে তার খালাস চেয়ে 113টি যুক্তি তুলে ধরে রিভিউ আবেদন করেছিলেন তার আইনজীবীরা 2020 সালে। সেই 2020 সালের আবেদনটি প্রায় 4 বছর পরে এসে আজকে শুনানি শুরু হলো। আপিল বিভাগে প্রধান বিচারপতির নেতৃত্বে 5 বিচারপতির আপিল বেঞ্চ এই শুনানি শুরু হয়। সেখানে জামায়াতের যে আইনজীবীরা রয়েছেন এবং একই সঙ্গে এটিএম আজহারের পক্ষের যে আইনজীবীরা রয়েছেন তারা তার মুক্তির দাবিতে 3টি যুক্তি আজকে তুলে ধরেছেন। একটি যুক্তি তারা বড় দাগে তুলে ধরেছেন, সেটি হচ্ছে যে এটিএম আজহারুল ইসলামের যে বিচারটি হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধ অপরাধের অভিযোগে, মানবতা বিরোধী অপরাধের অভিযোগে, 71-এর মহান মুক্তিযুদ্ধে তার যে ভূমিকা ছিল সেই ভূমিকার বিরুদ্ধে। সেইখানে তার আইনজীবীরা বলছেন যে এই বিচারটি আন্তর্জাতিক আইনের আলোকে হয়নি। ট্রাইব্যুনালটির নাম হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, কিন্তু বিচার হয়েছে দেশীয় এবং প্রচলিত আইনের ভিত্তিতে, যা পুরোপুরি সাংঘর্ষিক। এই বিষয়টি মূলত জামায়াতের পক্ষের আইনজীবীরা এবং এটিএম আজহারের আইনজীবীরা জোরালোভাবে যুক্তি তুলে ধরেছেন। এই যুক্তিগুলোর ভিত্তিতে আপিল বিভাগ একটি প্রশ্ন তুলেছেন যে তার যে মুক্তি চেয়ে, তার খালাস চেয়ে যে রিভিউ আবেদনটি করা হয়েছে, এই রিভিউ আবেদন সরাসরি গ্রহণ করতে পারবেন কিনা আদালত, কিংবা এর জন্য লিফট টু আপিলের প্রয়োজন আছে কিনা, সেই বিষয়টি, সেই প্রশ্নটি উত্থাপন হওয়ার পরে একজন জ্যেষ্ঠ আইনজীবীর পরামর্শ আদালত নিয়েছেন। তখন তারা এ বিষয়ে শুনানির জন্য আগামীকাল বুধবার দিন ধার্য করেছেন। অর্থাৎ আগামীকাল শুনানি শেষে এখানে নির্ধারণ করা হবে যে তার একই সঙ্গে লিফট টু আপিল গ্রহণ করতে হবে কিনা অথবা সরাসরি রিভিউ শুনানি করতে পারবেন কিনা আদালত, এই বিষয়টি কালকেই নির্ধারণ হয়ে যাবে। এবং জামায়াতের আইনজীবীরা বলছেন যে তার বিচারটি আন্তর্জাতিক আইনের আলোকে যেহেতু হয়নি এবং প্রচলিত আইনের আলোকে এই বিচারটি করা হয়েছে, সুতরাং এই বিচার সঠিকভাবে করা হয়নি। এ কারণে তারা মুক্তি পাবেন বলে তারা আশা করেন এবং তারা আরও আইনি যুক্তিতর্ক পরবর্তী শুনানিতে তুলে ধরবেন। তাদের আরও আইনজীবীরা এ বিষয়ে শুনানি করবেন। একই সঙ্গে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি আদালতে উপস্থিত ছিলেন এবং তিনি এজলাস কক্ষে এই শুনানি শুনেছেন উপস্থিত থেকে। তার সঙ্গে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। তিনি যেটি গণমাধ্যমকে বলেছেন আদালতের বাইরে এসে, যে তারা জুলুমের বিরুদ্ধে ন্যায় বিচারের প্রত্যাশা অপেক্ষা করছেন, তাদের যে দীর্ঘদিনের প্রত্যাশা সেটি পূরণ হবে এবং সেই অপেক্ষায় তারা রয়েছেন, এ বিষয়টি তারা আজকে বলেছেন। এবং আগামীকাল সকালে এই বিষয়টি আপিল বিভাগের কার্যতালিকার শীর্ষে থাকবে এটিএম আজহারের শুনানি, এবং আগামীকালও এটিএম আজহারের এই রিভিউ আবেদনের উপরে নিয়মিত শুনানি শুরু হবে। জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে রিভিউ শুনানির বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন জাহিদ হাসান। মারা গেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান। ভোরে ধানমন্ডির বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পর মৃত ঘোষণা করেন চিকিৎসক। এই মুহূর্তে তার ধানমন্ডির বাসায় রয়েছেন আরিফ হোসেন, যুক্ত হচ্ছে সেখানে। আরিফ, কোথায় দাফন করা হবে বর্ষিয়ানি রাজনীতিককে জানাবেন, এছাড়া তার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীরা কি বলছেন?
নাফির, দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীদের একটাই আফসোস যে এই ক্লান্তি লগ্ন কাটিয়ে নতুন যেই বাংলাদেশের পথে বিএনপি নেতৃত্ব দিতে যাচ্ছে, ঠিক সেই সময়ে আব্দুল্লাহ আল নোমানকে হারানো তাদের ব্যথিত করেছে। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছুক্ষণ আগে এসেছিলেন, রুহুল কবির রিজভী এসেছিলেন, এছাড়া হোসেন জিল্লুর তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা তিনি এসেছিলেন। তারা সবাই একটি কথা বলছেন, আব্দুল্লাহ আল নোমান একটি প্রতিষ্ঠান, তিনি কারো ব্যক্তিগত সম্পত্তি না, সবকিছু মিলিয়ে তিনি কোনো সংগঠন এলাকার নেতা না হয়ে তিনি কিন্তু জাতীয় নেতা হয়েছিলেন। আপনি নিশ্চয়ই জানেন 1971 সালের আগেই তিনি ছাত্র রাজনীতি অর্থাৎ ছাত্র ইউনিয়নের হাত ধরে রাজনীতিতে তিনি প্রবেশ করেন, পরবর্তীতে মুক্তিযুদ্ধ, পরবর্তীতে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর হয়ে 10 বছর দেশের জন্য লড়াই করেন। 1980 সালে বিএনপি ক্ষমতায় আসার পরে অর্থাৎ জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করার পরে কিন্তু তিনি বিএনপিতে যোগ দেন। এরপরে চড়াই উতরাই পেরিয়ে 91 নির্বাচন, 2001-এর নির্বাচনে তিনি অংশগ্রহণ করেছিলেন এবং 1991 নির্বাচনে তিনি এমপি হয়েছিলেন। এছাড়া আপনাকে যদি একটু দেখাই, এই যে পেছনে উৎসুক জনতা কিন্তু আসছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, এমনকি সাধারণ মানুষ আসছেন। আমরা তাদের ব্যক্তিগত যারা সহকারী ছিলেন অথবা অফিসের কর্মচারী, বাসার যারা কেয়ারটেকার ছিলেন, নিচের সবাইকে সাথেই কথা বলেছি, সবাই একটি কথা বলছেন, তার মতো ভালো মানুষ হয় না। তিনি কখনো উঁচু করে তাদেরকে বকা দিয়ে কখনো পর্যন্ত কথা বলেননি, এমনটা সবাই বলছেন। তার ছেলের সাথে কথা বলেছিলাম, সাইদ আল নোমান, তিনি একটি কথা বলছেন, তার বাবা যদি বলা হয় সেক্ষেত্রে একটু ছোট করে দেখা হবে। তিনি একটি প্রতিষ্ঠান, তিনি চট্টগ্রামে 3য় সেতু করেছেন, তার আর্কিটেকচার ছিলেন, এছাড়া ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় করেছেন চিটাং এলাকায়। সব কিছু মিলিয়ে তার যে রাজনীতি অবদান সব কিছু উল্লেখ করছেন। এছাড়া 5 আগস্টের আগে তিনি বিএনপির জন্য যে অবদান রেখেছেন, এছাড়া বিগত 15 বছরে রাজনীতিকে কিভাবে গুছিয়েছেন, সব কিছু মিলিয়েই কথা বলছে সাধারণ মানুষ। আমরা একটি বিষয় জানতে পেরেছি এখন পর্যন্ত, তিনি আজকের সকালে ঘুম থেকে উঠে তিনি অসুস্থ হয়ে পড়েন, যদিও তার চিটাঙে যাওয়ার কথা ছিল, সেখানে একটি জনসভায় অংশগ্রহণ করার কথা ছিল, সেটিতে তিনি অংশগ্রহণ করতে পারেননি। এরপরে কর্তব্যরত যারা ছিলেন এখানকার তার কর্মচারীরা, তারা তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে যায়, সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এখন পর্যন্ত যেই সিদ্ধান্ত হয়েছে 2:30টার দিকে সংসদ ভবনে একটি জানাজা হবে, এরপরে আসর নামাজ বাদ বিএনপির পার্টি অফিসের সামনে, এছাড়া দুপুরের নামাজের পরে এই যে ধানমন্ডিতে একটি জামে মসজিদ আছে ঈদগাহ, সেখানে একটি জানাজা হওয়ার কথা রয়েছে। এই জানাজা শেষে তাকে চিটাং নিয়ে যাওয়া হবে, চিটাংয়ে কেন্দ্রীয় মসজিদে একটি জানাজা হবে, এরপরে রাউজানের তার নিজ বাড়িতে জানাজা শেষে সেখানেই তাকে দাফন করা হবে বলে জানিয়েছে। মারা গেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান, সে বিষয়ে জানাতে যুক্ত ছিলেন আরিফ হোসেন। ডেভিল হান্ট অপারেশন করেও থামানো যাচ্ছে না ডেভিলদের। গ্রেপ্তার আতঙ্ক উপেক্ষা করে প্রতিদিনই বেপরোয়া হয়ে উঠছে অপরাধীরা। 5 আগস্টের আগের পুলিশ নতুন বাংলাদেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কতটুকু সক্রিয় তা নিয়ে প্রশ্ন রয়েছে নিরাপত্তা বিশ্লেষকদের। আর আগের কৌশলেই অপরাধ দমনের চেষ্টা করে যাচ্ছে পুলিশ। তৈরি করা হয়নি নির্দিষ্ট অপরাধীদের হটস্পট। আরিফ হোসেনের প্রতিবেদনে বিস্তারিত। সময় মাত্র 23 সেকেন্ড। 3টি বাইকে 7 জন এসে বনশ্রী থেকে 200 ভরি স্বর্ণ ও নগদ 1 লাখ টাকা ছিনিয়ে নেয় অপরাধীরা। স্বর্ণ ও টাকা ছিনিয়ে নেয়ার সময় 4টি গুলি করে দ্রুত পালায় বনশ্রী থেকে। স্থান মগবাজার। মাত্র 20 সেকেন্ডের মধ্যে রিকশায় আসা এক ব্যক্তির সবকিছু হাতিয়ে নিয়ে উধাও 3 ছিনতাইকারী। শেষের ঘটনাটি মোহাম্মদপুরের। রিকশা থামিয়ে চাপাতির ভয় দেখিয়ে সব কেড়ে নিচ্ছে দুর্বৃত্তরা। মোবাইল ফোনে ধারণ করা এই 3টি ঘটনা ঘটেছে 1 সপ্তাহের মধ্যে। রাত বিরাতে মোহাম্মদপুরের এই সড়কগুলো ধরেই চলে অস্ত্রের মহড়া। দেশীয় অস্ত্রের পাশাপাশি থাকে বিদেশি অস্ত্র, তাই ভয়ে মুখ খোলে না এলাকাবাসী। তবে থানায় অভিযোগ করলে চিহ্নিত করে বাসায় গিয়ে হামলা চালায় চিহ্নিত সন্ত্রাসীরা। পেছনে কারা মদত দিচ্ছে সেটাই এখন বড় প্রশ্ন। কেউ ছিনতাই হয়েছেন, আবার কেউ ছিনতাইয়ের ঘটনা শুনেই রয়েছেন আতঙ্কে। একসাথে জড়িত এখানে হামলা করে, এখানে হামলা করে, এখানে হামলা করে, হাতে চুরি দেয়, সাবারি দেয়, বিভিন্ন জিনিস থাকে। আমার বাচ্চা কাচ্চা বা আমার ওয়াইফ যদি বাইরে যায়, তারা কোনো নিশ্চয়তা ঘরে ফিরে আসতে পারবে কিনা সেই টেনশনে থাকি সবসময়। আমাদের যে গ্যারেজে, ওই গ্যারেজের থেকে অনেক গাড়ি এরকমভাবে ড্রাইভারের কাছ থেকে নিয়ে গেছে, তাহলে স্বাভাবিক তো ভয় পাইতেই পারি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ঘটনা দেখে চিন্তায় অভিভাবকরা ৯৯৯-এ কল দিয়েও পুলিশের সহায়তা না পাওয়ার অভিযোগ অনেকের। পুলিশে দেখে আগে মানুষ ভয় পাইতো, এখন মানুষ দেখে পুলিশ ভয় পায়। 999-এ ফোন দিলে ওনারা ঠিকমতো আসে না, ওনারা দেখা গেল যে 2 ঘন্টা 3 ঘন্টা পরেও আসে, তাহলে তো এটা তো আর ততক্ষণে তো ছিনতাইকারীরা চলেই যায়। আতঙ্কে ছোট মাঝারি ব্যবসায়ীরা তাই বড় অঙ্কের লেনদেন করেন ব্যাংক অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। এখন বর্তমানে আমরা কোনো টাকাই ক্যাশ নিচ্ছি না, আমরা সব কিছুই সরাসরি অ্যাকাউন্টে নিচ্ছি আমরা এখন। কারণ তো হচ্ছে 2-4-5 হাজার টাকা রাখতো আমাদের কাছে এখন প্রচুর ভয় মনে হয়। পুলিশ আসলে সবসময় তারা আমাদের পুলিশ এই দিকে থাকে না বা পাহারা দেয় না, তারপরে মনে করেন অনেক পোলাফান ঘোরাফেরা করে আমরা ওরকম সেভেই থাকি, যাতে একটা অফেন্স না হয় ওইভাবেই থাকি আর কি। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের ধারাবাহিকতার অভাবে ডালপালা গজাচ্ছে অপরাধীদের। পুলিশের দুর্বলতার সুযোগে অপরাধীরা বেপরোয়া মন্তব্য অপরাধ বিশ্লেষকদের। নতুনভাবে পুলিশ তো আর হঠাৎ করে তৈরি করা যায় না, নতুন পুলিশ রিক্রুট করে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে আবার অ্যাক্টিভ করা একটা সময় সাপেক্ষ ব্যাপার। সেনাবাহিনী মাঠে আছে, ডেভিল হান্ট শুরু হয়েছে, তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ারও দেওয়া আছে। আমি সেনাবাহিনীর পদচিহ্ন দেখেও একটু হতাশ, আমি চাই যে তারা আরও ভিজিবল হোক। আগের নিয়মেই অপরাধ দমনের চেষ্টা পুলিশের। নির্দিষ্ট অপরাধীদের হটস্পট তৈরি না করলেও ঢাকার যে কোনো অপরাধ গুরুত্বের সাথে দেখছেন তারা, দাবি ডিএমপির। যে ঘটনাগুলো ঘটছে প্রত্যেকটা ঘটনাই আমরা নিবিড়ভাবে তদন্ত করছি। এখানে যে কারো নাম আসলে অবশ্যই আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসব। সে যেই হোক না কেন, যত বড় অপরাধী হোক না কেন, তার যেই ব্যাকগ্রাউন্ডেই থাকুক না কেন, অপরাধীকে আমরা বিন্দুমাত্র ছাড় দেব না। মামলাযোগ্য কোনো ঘটনা জিডি হিসেবে নেওয়ার কোনো সুযোগ নেই। তো আমরা এই নিয়ে সুস্পষ্টভাবে নির্দেশনা দিয়েছি এবং যারা আমাদের কাছে সেবা প্রত্যাশী তাদেরকে আমরা বলছি আপনারা নির্দ্বিধায় আসবেন। রোজার মাস সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর অপরাধ দমনের কৌশল না সাজালে এর মাসুল গুনতে হবে রাজধানীবাসীদের। আরিফ হোসেন, এখন, ঢাকা। ধর্ষণ ও নারীদের হেনস্থার প্রতিবাদে আজও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছেন শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার মানুষ। এ নিয়ে আরও জানাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হয়েছেন আজিজুল সঞ্চয়। সঞ্চয়, বিক্ষোভ মিছিল ও সমাবেশে কি কি দাবি করা হচ্ছে জানাবেন। যে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করার পাশাপাশি এই যে চলমান যে দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হচ্ছে সেটি উন্নতি করার জন্য কিন্তু আসলে তারা একটি আলটিমেটাম দিয়ে আজকে সকাল থেকে আন্দোলনটি তারা শুরু করেছে। অর্থাৎ সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কিন্তু আন্দোলনটি শুরু হয়েছিল বেলা 11টা নাগাদ ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ চত্বর থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং যারা বিভিন্ন কলেজের শিক্ষার্থী আছেন তারা কিন্তু একটি বিক্ষোভ মিছিল জারি করেছিল এবং সেই মিছিলটি শহরের প্রদর্শন সমর্থন করে এখন এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়া প্রেক্ষাপট চত্বরে তারা এখন অবস্থান করছেন এবং আপনি দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই ছবিতে যে তারা এখন রাস্তায় তারা বসে পড়েছেন এবং তারা ধর্ষণ বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং তারা আসলে এই যে চলমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি তার জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর আসলে যে উদ্দেশ্যকে সেটিকে কিন্তু তারা দায়ী করছে এবং এর জন্য আসলে তারা স্বরাষ্ট্র উপদেষ্টার কিন্তু পদত্যাগ তারা দাবি করছে এবং তারা আলটিমেটাম দিচ্ছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে যদি তিনি পদত্যাগ না করে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটি আসলে এখন অবনতির দিকে যাচ্ছে সেটি যদি উন্নতি না হয় সেক্ষেত্রে তারা কিন্তু আরো কঠোর কর্মসূচি কিন্তু তারা ঘোষণা করবেন এবং তারা বলছেন সেক্ষেত্রে যদি কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় তার দায়ভার কিন্তু সরকারকে নিতে হবে। আমরা কিছু আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে এই যে সম্প্রতি তারা যে ধর্ষণ এবং নারীর যে হেনস্থা থেকে বেড়ে গিয়েছে সেটি কেমন আছে এখন নারীরা নিরাপদে তারা আসলে ঘর থেকে বেরোতে পারছে না এবং এটি কিন্তু একটি সরকার কারণ বলে তারা মনে করছেন। তারা চাচ্ছেন আসলে এই যারা আসলে এই ধরনের ঘটনাগুলোর সঙ্গে যারা জড়িত তাদেরকে যেন দ্রুত আইন শৃঙ্খলা বাহিনী যেন তাদেরকে চিহ্নিত করে দেন, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসে এবং তাদেরকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয় সেটির জন্য কিন্তু তারা এই রাস্তাটা নেমে এসেছেন এবং তারা বলছেন যে এখন তারা যেহেতু এটি বেলাঘাট পর্যায়ে শুরু করছে এবং তারা সেটি যদি দ্রুত যদি এই পরিস্থিতি উন্নতি না হয়ে থাকে তারা কিন্তু সমগ্র শহরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে কিন্তু তারা আসলে এই আন্দোলনটিকে কিন্তু তারা ছড়িয়ে দেবে। সেক্ষেত্রে বলা যেতে পারে তখন কিন্তু একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে। আজ আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক শিক্ষার্থীরা কিন্তু এখানে অংশগ্রহণ করেছে। তাদের সঙ্গে আসলে আমরা যেটি দেখতে পেয়েছি যেখানে নানা শ্রেণীপেশের মানুষ কিন্তু আসলে এখানে দলমত নির্বিশেষে এখানে অংশগ্রহণ করতে এবং তারা কিন্তু এই যে শিক্ষার্থীদের যে এই দাবি আসলে এই যে ধর্ষকদের যে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করা সেটি যৌক্তিক দাবি উল্লেখ করে তারা কিন্তু এই দাবিটি সরকার যেন এই দাবিটির জন্য মেনে নেয় এবং সেক্ষেত্রে কোনো ব্যবস্থা নেওয়া হয় সেটির জন্য কিন্তু তারা আসলে
তারা কিন্তু এই দাবিটা জানাচ্ছেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা তারা বলছেন যে যদি 24 ঘন্টার মধ্যে যদি আসলে এই ফরেস্ট উপদেষ্টা তার পদ থেকে দায়িত্বে এই যে অবহেলার কারণে আসলে ব্যর্থতা স্বীকার করে যদি পদত্যাগ না করেন সেক্ষেত্রে তারা কিন্তু আরো কঠোর আন্দোলন কিন্তু তারা ঘোষণা করবেন বলে তারা আমাদেরকে হুঁশিয়ারি দিয়েছেন এবং সেই বক্তব্যটি কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি। তো নাফি, আমার কাছে এই ছিল এই যে ছাত্রদেরকে আন্দোলন করছে সেই সংক্রান্ত সবশেষ তথ্য। ধর্ষণ ও নারীদের হেনস্থার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের খবর জানতে যুক্ত ছিলেন আজিজুল সঞ্চয়। ভয়াবহ অগ্নিকাণ্ডের পর নিরাপত্তা বিবেচনায় পর্যটকদের সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করেছে রাঙামাটি জেলা প্রশাসন। গেল রাতে রাঙামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পাঠান মোহাম্মদ সাইফুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়। এতে উল্লেখ করা হয় 25 ফেব্রুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক পর্যটন কেন্দ্রে ভ্রমণে নিরুৎসাহিত করা হলো। এছাড়া আগুনের ঘটনায় 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে রাঙামাটি জেলা প্রশাসন। এতে আগামী 7 কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়। এর আগে গতকাল দুপুরে অবকাশ রিসোর্টের পাশ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। ভয়াবহ আগুনে পুড়ে যায় রিসোর্ট, হোটেল, বসতঘর সহ 94টি স্থাপনা। ভয়াবহ আগুনের ঘটনা নিরাপত্তা ইস্যুতে সাজেক ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করে বার্তা দিয়েছে জেলা প্রশাসন। এছাড়া আগুনের ঘটনায় গঠন করা হয়েছে তদন্ত কমিটি। এ নিয়ে আরও জানাতে সাজেক থেকে যুক্ত হচ্ছেন জিয়াউর রহমান জুয়েল। জুয়েল, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ও সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। নাফি, আপনি জানেন যে গতকাল দুপুর 1টায় যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল সেটি ভয়াবহ আঘাত ধারণ করেছে এবং সেই কারণে আসলে অন্তত 120টি রিসোর্ট, রেস্তোরাঁ, এমনি দোকানঘর এবং বসতঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। যদিও এখন পর্যন্ত সরকার হিসেবে সেটি 94টি বলা হচ্ছে, তারপরও যেহেতু এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ 100 কোটি টাকা বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা, যদিও এখন পর্যন্ত সরকারিভাবে সেই ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হয়নি। আমি যেখানে দাঁড়িয়েছি আমার ঠিক পেছনেই যে ইকো ভ্যালি রিসোর্ট ছিল, সেখান থেকে মূলত ধোঁয়া উঠতে দেখেছেন স্থানীয়রা। তারপরে পাশের এই এলাকাটিতেই আসলে আরেকটি রিসোর্ট ছিল, পর্যটন অবকাশ কেন্দ্র, সেখান থেকে মূলত সব এই আশেপাশে যে রিসোর্টগুলো ছিল সেখানে ছড়িয়ে পড়েছে। এরপরেই সেখান থেকে রেস্তোরাঁ, দোকান, বসতঘর সব পুড়ে ছাই হয়ে গেছে। সেটির সংখ্যাটি অন্তত 120টি বলে ক্ষতিগ্রস্ত জানিয়েছেন। এই ঘটনার প্রেক্ষিতে গতকাল রাতেই রাঙামাটি জেলা প্রশাসন থেকে পর্যটকদের নিরাপত্তার সাথে এই পর্যটন রাঙামাটি যে সাজেক পর্যটন কেন্দ্র রয়েছে সেখানে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করে একটি পত্র তারা জারি করেছেন। আজকে সকাল থেকে আমরা দেখেছি সেখানে কোনো পর্যটক আসেননি এবং গতকাল প্রায় 220 জন যে পর্যটক ছিলেন তারা আজকে সকাল 10টার পরেই তারা সাজেক ছেড়ে গিয়েছেন। নতুন করে কোনো পর্যটক আছেন না। আমি এখন যেহেতু এখানে দাঁড়িয়ে আছি সাজেকের এই এলাকাটিতে যেখানে গতকাল অগ্নিকাণ্ডের সূচনা হয়েছিল, এরপরেই মূলত এই অগ্নিকাণ্ডের নির্বাপনের জন্য রাঙামাটির যে সাজেকের যে কাছের যে উপজেলা রয়েছে দিঘিনাল, সেখান থেকে 2টি ইউনিট যুক্ত হয়েছিল অগ্নি নির্বাপনে এবং পানছড়ি থেকেও ইউনিট এসেছিল ফায়ার সার্ভিসের এবং রাঙামাটি থেকেও যুক্ত হয়েছিল। অন্তত এখানকার যে দাবি ক্ষতিগ্রস্ত অন্তত 5.5 ঘন্টা পরে সেই অগ্নিকাণ্ডের একেবারে নিভে যাওয়ার নিয়ন্ত্রণে এসেছিল। এখন আমরা সকালে এখানে এসে দেখেছি এখনো কিছু কিছু এলাকায় ধোঁয়া উঠতে এবং ক্ষতিগ্রস্তরা তাদের যে জায়গাটুকু রয়েছে সেই জায়গাটুকু আবারও পরিমাপ চিহ্নিত করার চেষ্টা করছেন, ক্ষয়ক্ষতি খুঁজে নিয়ে চেষ্টা করছেন। এখন পর্যন্ত 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা তারা অগ্নিকাণ্ডের উৎস এবং এর প্রতিরোধকল্পে যে করণীয় সেটি তারা নির্ধারণ করে প্রস্তাবনা জমা দিবেন। এই ছিল সাজেক থেকে আমার কাছে সবশেষ। নাফি, সাজেকের অগ্নিকাণ্ডের পরবর্তী অবস্থা জানাতে যুক্ত ছিলেন জিয়াউর রহমান জুয়েল। 5 দফা দাবিতে টানা 3য় দিনের মতো কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। এই নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন কাজী মাহফুজ। মাহফুজ, ইন্টার্ন চিকিৎসকরা কবে নাগাদ কাজে যোগ দিতে পারে এই বিষয়ে কোনো তথ্য আছে কিনা আপনার কাছে জানাবেন, আর সেবা গ্রহীতাদের কি কি ভোগান্তি পোহাতে হচ্ছে? নাফি, ইন্টার্ন চিকিৎসকরা কবে নাগাদ তারা কর্মস্থলে যোগদান করবেন সেটি কিন্তু এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। আপনি জানেন যে মেডিকেল এবং ডেন্টাল অ্যাসোসিয়েশন আইন কাউন্সিল 2010 অনুসারে আমরা দেখেছি যে কেউ
বিশেষ করে MBBS এবং BDS ছাড়া, ডিগ্রি ছাড়া কেউ নামের আগে ডাক্তার শব্দটি ব্যবহার করতে পারবেন না, এমন একটি আইনের কে চ্যালেঞ্জ করে মূলত রিট করা হয়েছিল 2013 সালে। সেই রিটের এখন পর্যন্ত 89 বার শুনানির তারিখ ধার্য হলেও সেটি কোনো রায় আসেনি এবং আজকে পরবর্তী শুনানির তারিখ ধার্য আছে এবং সেটি যদি শুনানি হয় এবং রায় হয় সেক্ষেত্রে হয়তো এখানে যারা ইন্টার্ন চিকিৎসক আছেন, কর্মবিরতিতে আছেন, তারা তাদের কর্মবিরতি প্রত্যাহার করবে, আমরা এমনটি আভাস পেয়েছি। তবে এখনও যেহেতু শুনানি হয়নি কিংবা রায় আসেনি, সেই জায়গাতে এখানে যারা ইন্টার্ন চিকিৎসক আছেন তারা বলছেন তাদের এটি হচ্ছে 5 দফার মধ্যে মূল দাবি, সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাবেন। এছাড়া আপনি যেটি জানতে চেয়েছেন যে তাদের অনুপস্থিতির কারণে মেডিকেলের যে চিকিৎসার সেবা, সেই সেবা কার্যক্রমে ব্যাঘাত ঘটছে কিনা, আসলে ব্যাঘাত ঘটছে, আমরা সেটাই দেখতে পাচ্ছি। কারণ এখানে 180 জন মতো ইন্টার্ন চিকিৎসক রয়েছেন যারা রোগীদের খুব কাছাকাছি থাকেন, কিন্তু গত 3 দিন ধরে তারা রোগীদের কাছে না থাকাতে মূলত চিকিৎসা সেবায় অনেকটা ব্যাঘাত ঘটছে এবং মেডিকেল কর্তৃপক্ষ যারা স্থায়ী চিকিৎসক আছেন তাদেরকে দিয়েই সেই রিকভারিটা সম্পন্ন করার চেষ্টা করে, যদিও যা যথাযথ নয় বলছেন এখানকার যারা রোগী এবং স্বজন আছেন তারা। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি এবং মেডিকেলের চিকিৎসা সেবা কার্যক্রমের সবশেষ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত ছিলেন কাজী মাহফুজ। এবার আন্তর্জাতিক। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের, বিষয়টি নিশ্চিত করেছে ভ্যাটিকান। গত 14 ফেব্রুয়ারি ফুসফুস সংক্রমণ নিয়ে ইতালির রোমে জেমেলি হাসপাতালে ভর্তি হন পোপ। পরে জানা যায় তিনি নিউমোনিয়াতেও আক্রান্ত হয়েছেন, সেই সঙ্গে কিডনি ফাংশনেও জটিলতা ধরা পড়ে। তবে তার চিকিৎসকরা জানিয়েছেন কিডনির জটিলতা অনেকটা নিরাময়যোগ্য। রাশিয়া ইউক্রেন যুদ্ধ মানে ইউক্রেনের আত্মসমর্পণ নয়। সোমবার যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে কথা বলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তিনি বলেন সবার আগে ইউক্রেনের নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে হবে, তবে ইউক্রেনের নিরাপত্তা সংক্রান্ত খরচের বোঝা যুক্তরাষ্ট্রের নয় বরং ইউরোপকেই নিতে হবে বলে সাফ জানিয়ে দেন ট্রাম্প। ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সম্মেলনে কথা বলেন তিনি। এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির খবর। টেবিলের শীর্ষে ওঠার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। রাওয়ালপিন্ডিতে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল 3টায়। আসরে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে দুই দলই। এই ম্যাচে যারা জিতবে তাদের সামনে টেবিলের শীর্ষে যাওয়ার সুযোগ থাকছে। ইংল্যান্ডের আসরে সর্বোচ্চ রান তাড়া করে জয় রেকর্ড গড়ে অজিরা। অন্যদিকে আফগানিস্তানের উড়িয়ে দেয় প্রোটিয়ারা। নিজেদের প্রথম ম্যাচে দুই দলই স্কোরবোর্ডে তোলে 3 শতাধিক রান। ফলে আরও একটাই হাই স্কোরিং ম্যাচের অপেক্ষা করতেই পারে দর্শকরা। কামিন্স, স্টার্ক, হেজেলউড ছাড়াই খেলছে অস্ট্রেলিয়া। অন্যদিকে আফ্রিকানদের শিবিরে নেই নরকিয়া কুয়েতজেরা। তবে ব্যাটিং বান্ধব উইকেটে মূল কাজটা যেহেতু করতে হবে ব্যাটারদেরকেই, তাই লড়াইটা হবে মূলত ওয়েড স্মিথ, লেবুশেনদের সঙ্গে বাবুমা, মার্করাম, ফান্ডার ডাসনদের। এখন ঢাকা শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। বাহিনীকে আন্ডারমাইন করে দেশের শৃঙ্খলা রক্ষা সম্ভব নয় বললেন সেনাপ্রধান। 18 মাসে নির্বাচন হবে, সেদিকে যাচ্ছে সরকার। প্রথমবারের মতো পালিত হচ্ছে শহীদ সেনা দিবস। বনানী কবরস্থানে শ্রদ্ধা, দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র উন্মোচন করার দাবি। যৌথ অভিযানেও থামছে না ডেভিলরা। অপরাধীদের হটস্পট চিহ্নিত না করে আগের কৌশলেই দমনের চেষ্টা পুলিশের। এবং বর্ষিয়ান রাজনীতিবিদ আব্দুল্লাহ আল নোমানের মৃত্যুতে বিএনপির শোক। ঢাকায় 3 দফা জানাজা শেষে নেওয়া হবে চট্টগ্রামে। শেষ করছি এখন ঢাকা। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/echontv।